মেইনলি আমরা জানি যে এসইও 3 প্রকার ছিল, অনেকগুলো টাইপের মধ্যে 3টা ছিল। 3টার মধ্যে একটা ছিল অন পেজ এসইও, অফ পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল এসইও। অফ পেজ এসইও যেটা আমরা জানতাম, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের বাইরে যদি কোনো কাজ করেন সেইটাকেই বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। অন পেজ এসইওটা ছিল আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরে, টেকনিক্যাল জিনিসটা নিয়ে আমরা এখনও কথা বলি নাই। আর অফ পেজ এসইও হলো আপনার ক্লায়েন্টের বাহিরে যে কাজগুলো, ক্লায়েন্টের ওয়েবসাইটের বাহিরে যে কাজ, সেটাকে বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। দ্যাট মিনস যদি কোনো একটা জিনিস আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের বাহিরে কাজ করতে পারেন সেইটাকেই বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। দেখেন, যখন কোনো কিছু একটা মার্কেটে আপনি নিয়ে আসবেন, সাপোজ হতে পারে আপনি একটা প্রাইভেট কার মার্কেটে নিয়ে আসলেন, একটা বাইক নিয়ে আসলেন, অথবা একটা বাসা ভাড়া দিলেন। এই যে বাসা ভাড়া দেওয়ার জন্য বাহিরে যে প্রচার প্রসারণা, সেটাকে বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। তার মানে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের বাহিরে যে কাজগুলো করবেন, এই ওয়েবসাইটের বাহিরে কাজের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যে এনার্জি নিয়ে আসবেন, এইটাকে বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। তো মেইনলি দেখেন, অফ পেজ এসইওটা আপনার জন্য কেন ইম্পর্টেন্ট, এইটা যদি বুঝতে চাই, জাস্ট আপনাকে যদি একটা ফিগারের মাধ্যমে বোঝাই। মনে করেন এইখানে আমরা সবাই জানি এসইওর মেইন পার্ট হলো 3টা, ঠিক আছে? এসইওর মেইন পার্ট হলো 3টা, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। এই 3টা মেইন পার্ট। এই 3টা পার্টের মধ্যে আমাদের প্রথম যে পার্ট ছিল সেটা ছিল আপনার অন পেজ। এরপরে মনে করেন আপনি ধরেন টেকনিক্যাল পার্ট, এরপরে মনে করেন আপনার অফ পেজ এসইও। এখন দেখেন, আপনাকে একটা কথা সবসময় বলেছি, সেটা হলো কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট হলো আপনার ওয়েবসাইটের জন্য কিং। যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা পারফেক্ট হয়, তাহলে কিন্তু ওই কন্টেন্টের জন্য আপনার ওই ইউআরএল, ওই কন্টেন্ট, এটা কিন্তু র্যাঙ্ক করবে। তার মানে আপনি যদি একটা কন্টেন্ট প্রফেশনাল লেখেন, ইনফরমেটিভ, ন্যাচারাল, এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লেখেন, তাহলে কিন্তু ওই কন্টেন্টটা আপনার কিন্তু র্যাঙ্ক করবে। এখন একটা জিনিস বুঝেন, আপনি যে জানেন কন্টেন্ট ইজ দ্য কিং, তার মানে কন্টেন্ট হবে ন্যাচারাল, ইউনিক, ইনফরমেটিভ। এইরকম কিন্তু আরও অনেকেই জানে, তারাও যখন কন্টেন্ট লিখবে এই কন্টেন্টগুলো হবে ন্যাচারাল, ইনফরমেটিভ, ঠিক আছে? যদি সব কন্টেন্ট ন্যাচারাল হয়, তাহলে গুগল কাকে 1 নম্বরে পজিশনে দিবে, এইটা কিন্তু একটা বিষয়। সবার কন্টেন্টই যদি ভালো হয়, তাহলে গুগল কাকে 1 নম্বরে দিবে। এইটার জন্য মনে করেন হতে পারে আমরা সবাই যারা কন্টেন্ট লিখতেছি, 100 জন মিলে আমরা একটা কন্টেন্ট লিখতেছি। টোটাল আমরা যে কন্টেন্ট লিখতেছি, মনে করেন 100 জন লোক আমরা একটা কন্টেন্ট লিখতেছি। আমাদের মনে করেন কিওয়ার্ড ছিল কফি। আমরা এই কফি নিয়ে যদি টোটাল 100টা কন্টেন্ট লিখি, তাহলে এই 100টা কন্টেন্টের মধ্যে কিন্তু আমার গুগল একজনকে, শুধুমাত্র একটা কন্টেন্টকে গুগল কিন্তু প্রথম পেজের 1 নম্বরে দিবে, বাকিগুলোকে কিন্তু দিবে না। তাহলে যে 1 নম্বরে নিয়ে আসার জন্য আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। প্রথম আমরা যেটা বলেছি, সেটা আপনার কন্টেন্টটা যদি পারফেক্ট হয়, কন্টেন্টটা যদি এসইও ফ্রেন্ডলি হয়, তাহলে কিন্তু 1 নম্বরে আপনার কন্টেন্টটা চলে আসবে। কিন্তু দেখেন, এই 100টা কন্টেন্টের মধ্যে দেখা যাচ্ছে 50টা কন্টেন্ট অনেক বাজে লিখেছে, তাদের এসইও কোনো ফ্রেন্ডলি নাই। বাকি যে 50টা কন্টেন্ট, এই 50টা কন্টেন্ট মনে করেন অনেক ভালো, এই কন্টেন্টটার কোয়ালিটিগুলো অনেক ভালো। সবাই কন্টেন্ট লিখেছে এসইও ফ্রেন্ডলি, সবাই কন্টেন্ট লিখেছে আপনার ন্যাচারাল, ইনফরমেটিভ। তাহলে দেখেন, এই 50টা কন্টেন্টের আপনার কিন্তু পজিশন 1 নম্বরে দিতে পারবে না, কারণ এখানে আপনার 50টা কন্টেন্ট আছে। আমার কথা যদি একটু ভালো করে বুঝেন, আপনি 100টা কন্টেন্ট ছিল, 100টা কন্টেন্টের মধ্যে 50টা কন্টেন্টের কোয়ালিটি নাই, বাকি 50টা কন্টেন্টের কোয়ালিটি আপনার যথেষ্ট ভালো। এই 50টা কন্টেন্টেরই অন পেজ পারফেক্ট। তাহলে দেখেন, এই 50টা কন্টেন্টকেই কিন্তু গুগল 1 নম্বর পজিশনে দিবে না। যদি 1 নম্বর পজিশনে একজনকে দিতে চায়, তাহলে কিন্তু এই 50টা কন্টেন্টের মধ্যে দেখতে হবে কার কোয়ালিটি কেমন। কিন্তু আমরা একটা কথা বলেছি, 50টা কন্টেন্টের কোয়ালিটি কিন্তু সেম, 50টা কন্টেন্টই ন্যাচারাল, ইনফরমেটিভ। তাহলে এই 50টা কন্টেন্টের মধ্যে বাছাই করার জন্য, গুগল 1 নম্বর পজিশনে দেওয়ার জন্য দেখবে যে কার কোনো ওয়েবসাইটের টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা। এই 50টা ওয়েবসাইট পারফেক্ট, বাট দেখা যাচ্ছে এই 50টা ওয়েবসাইটের মধ্যে 40টা ওয়েবসাইটের সমস্যা, 40টা ওয়েবসাইট টেকনিক্যাল পারফেক্ট না, তাহলে টেকনিক্যাল পারফেক্ট আছে 10টা,
ঠিক আছে। এইখানে যখন টেকনিক্যাল পারফেক্ট হয়ে গেল 10টা, তখন দেখেন এই 50টা কন্টেন্ট থেকে 10টা কন্টেন্ট আসছে। এই 10টা কন্টেন্টকেও কিন্তু গুগল 1 নাম্বারে দিবে না, গুগল কিন্তু 1 নাম্বার দিবে শুধুমাত্র একটা কন্টেন্টকে। এই একটা কন্টেন্টকে দেওয়ার জন্য তখন গুগল দেখবে এই 10টা কন্টেন্টের মধ্যে কার অথরিটিটা বেশি, কার এনার্জিটা বেশি। যার অথরিটিটা বেশি গুগল কিন্তু সেই কন্টেন্টটাকে দিবে আপনার 1 নাম্বার। এইভাবে 1 থেকে আপনার 10 পর্যন্ত কন্টেন্টগুলো কিন্তু সাজাবে। তার মানে এই 10টা কন্টেন্টের মধ্যে যে কন্টেন্টের অথরিটি বেশি, যে কন্টেন্টের ওয়েবসাইটের পেজের পাওয়ার বেশি, অথরিটি বেশি, এনার্জি বেশি, সেই কন্টেন্টটা কিন্তু 1 নাম্বার পজিশনে আসবে। এই যে আমি আপনাকে বললাম ওয়েবসাইটের অথরিটি, এইটাকে বলা হয় আপনার ডিএ। যে ওয়েবসাইটের ডিএটা বেশি সেইটাকে কিন্তু আপনার প্রথমে দিবে। এই ডি এর পূর্ণরূপ হলো আপনার ডোমেইন অথরিটি। ডি এর পূর্ণরূপ হলো ডোমেইন অথরিটি। এটা একটা টুলস দিয়ে থাকে, একটা টুলস আছে ডিএ দেয়, ডি এর পূর্ণরূপ হলো ডোমেইন অথরিটি। আর একটা টুলস আছে ডিআরও আর একটা টুলস দেয়, এই ডিআর এর পূর্ণরূপ হলো ডোমেইন রেটিং। এখন দেখেন আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের ডিএ যার যত বেশি, অথরিটিটা যার যত বেশি, তাকে কিন্তু 1 নাম্বার পজিশনে দিবে। এই 1 নাম্বার পজিশনে আসার জন্য আপনার অথরিটিটা বেশি লাগবে। এই অথরিটি বাড়ানোর জন্য যে কাজ সেইটাকে বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। তার মানে অফ পেজ এসইওর মাধ্যমে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটের কিন্তু অথরিটিটা বাড়াবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিআর বাড়াবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিএ বাড়াবেন। তাহলে এই 10টার মধ্যে যার অথরিটিটা বেশি তাকে কিন্তু গুগল 1 নাম্বার পজিশনে দিবে। আপনি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন টোটাল 100 জন মিলে একটা কন্টেন্ট লিখেছিল, সেই কন্টেন্টের কিওয়ার্ড ছিল কফি। এই 100টা কন্টেন্টের মধ্যে 50টা কন্টেন্ট রয়েছে যে কন্টেন্ট অন পেজ এসইও পারফেক্ট। তাহলে 50টা কন্টেন্টের অন পেজ এসইও যদি পারফেক্ট হয় তাহলে 50 থেকে এইখানে চলে আসছে 50টা, আর বাকি এই 50টার কাজ ভালো না, এই জন্য এটা বাদ। তাহলে দেখেন এই 50টা অন পেজ পারফেক্ট, বাট গুগল কিন্তু চাইলে 50 জনকে 1 নাম্বার দিতে পারবে না। তখন গুগল দেখতেছে এদের মধ্যে কার কার টেকনিক্যাল প্রবলেম আছে, কার সাইটের স্পিড খারাপ, কার robot.txt নাই, কার XML সাইট ম্যাপ নাই, কার ব্রোকেন লিঙ্কের সমস্যা আছে। এইগুলো দেখে গুগল এখানে কিছু সিলেক্ট করে নিচ্ছে। এর মধ্যে গুগল দেখতেছে এই 50 জনের মধ্যে 10 জন আছে যাদের টেকনিক্যাল কোনো প্রবলেম নেই। এখন এই 10 জনাকেও কিন্তু 1 নাম্বার পজিশন দিতে পারবে না। তখন গুগল দেখতেছে এই 10টার মধ্যে কার অথরিটিটা বেশি, যার অথরিটি বেশি তাকে কিন্তু গুগল 1 নাম্বারে পজিশন দিচ্ছে। তার মানে দেখেন আপনি যখন একটা ওয়েবসাইটের অথরিটি বাড়াতে চাইবেন, একটা ওয়েবসাইটের ডিএ বাড়াতে চাইবেন, একটা ওয়েবসাইটের ডিআর বাড়াতে চাইবেন, তখন কিন্তু আপনার প্রপার ওয়েতে অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও অপর নাম হলো ব্যাকলিংসের অপর নাম হলো লিঙ্ক বিল্ডিং। তার মানে অফ পেজ এসইও বলেন, ব্যাকলিংস বলেন, লিঙ্ক বিল্ডিং বলেন, এইগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটের অথরিটিটা বাড়বে, আপনার ওয়েবসাইট একটা এনার্জি পাবে, আপনার ওয়েবসাইট যে অথরিটি বাড়বে বা একটা এনার্জি পাবে, এইটার জন্য কিন্তু একটা র্যাঙ্কে আসে। এখন আপনি বলতে পারেন এই ডিএ ডিআর এগুলো কি গুগল দেয়? না, এগুলো গুগল দেয় না, এগুলো বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলো কিন্তু ডিএ ডিআর বাড়ায়। গুগল জাস্ট একটা দেখে এই জিনিসগুলো, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন টুলস ডিএ ডিআরগুলো প্রোভাইড করতেছে। তার মানে আমরা বলতে পারি অফ পেজ এসইও হলো কোনো ওয়েবসাইটের বাইরে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে কাজ করতে পারে সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। আর এইটার জন্য আপনার মেইনলি যেটা উপকার হচ্ছে সেটা হলো আপনার ওয়েবসাইটের ডিএ বাড়াবে। আমরা মেইনলি অফ পেজ বুঝলাম, কিন্তু অফ পেজের মাধ্যমে আপনি কি করবেন? আপনার একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা ইউআরএল আছে। আমরা ইউআরএল মানে জানি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেই ইউআরএলের জন্য আমরা কাজ করব, ঠিক আছে, যেই ইউআরএলের জন্য আমরা কাজ করব। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটের ওই ইউআরএল যদি অন্য কোনোভাবে কোনো ওয়েবসাইটে সাবমিট করতে পারেন সেটাকে বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। আবার একটু বুঝেন, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল কোনোভাবে অন্য কোনো ওয়েবসাইটে যদি সাবমিট করতে পারেন তাহলে সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও, সেটাকে বলা হচ্ছে ব্যাকলিংস, এটাকে বলা হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিংস। আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল অন্য কোনো ওয়েবসাইটে সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু ব্যাকলিংস হবে না। ব্যাকলিংস তখনই হবে যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল অন্য কোনো ওয়েবসাইটে সাবমিট করতে পারতেছেন। আর ব্যাকলিংসের মাধ্যমে বা অফ পেজ এসইওর মাধ্যমে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের অথরিটিটা বাড়বে, ডিএ বাড়বে, ডিআর বাড়বে। এই যে এখানেই আসেন, আবার ফেসবুকে যদি আসি, আমরা ফেসবুকে আসলাম, মনে করেন ফেসবুক এইটা কোনো একটা মালিক মার্ক জাকারবার্গ, ওর একটা কোম্পানি,
ওর একটা ওয়েবসাইট। এখন আমরা মনে করেন কোনোভাবে এই ওয়েবসাইটে যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারি, তাই কি অ্যাপসমো প্লাস আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল, কোনোভাবে ওই ইউআরএল যদি আপনি ফেসবুকে দিতে পারেন তাহলে অ্যাপসমো প্লাসের জন্য এটা হবে এক প্রকার ব্যাকলিংকস। এই যে যেমন আপনি আমার এখানে আমার প্রোফাইলের মধ্যে যদি চলে আসি, আপনি যদি একটু নিচে আসেন, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা ছিল অ্যাপসমো প্লাস যেটাতে আমরা অন পেজ এসইওটা কমপ্লিট করেছিলাম, এটা হলো মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাপসমো প্লাস। এখন আমরা মনে করেন আপনার এই প্রোফাইলে আসছেন, প্রোফাইলে এসে যদি একটু নিচে দেখেন, একটু নিচে আসেন, নিচে এসে দেখেন এখানে একটা অপশন আসছে অ্যাপসমো প্লাস, আপনারা দেখতে পেয়েছেন এই যে অ্যাপসমো প্লাস। এই অ্যাপসমো প্লাস হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল। এই যে অ্যাপসমো প্লাস, এটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল। এই অ্যাপসমো প্লাসের ইউআরএল আমি যে ফেসবুকে দিয়ে দিয়েছি, তার মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল হলো 𝐓𝐓𝑠𝑚�o+.com, এইটা এখানে আমি দিয়ে দিয়েছি। এইটার মাধ্যমে যে লিঙ্কটা করতে পেরেছি এইটাকে বলা হচ্ছে আপনার ব্যাকলিংকস। এইভাবে যে আমরা কাজ করতেছি সেটাকে বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও। তার মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল যদি কোনোভাবে অন্য কোনো ওয়েবসাইটে সাবমিট করতে পারেন তখন সেটাকে বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও, সেটাকে বলা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, সেটাকে বলা হচ্ছে আপনার ব্যাকলিংকস। একটা কথা মনে রাখবেন, অফ পেজ এসইও, ব্যাকলিংকস বা লিঙ্ক বিল্ডিংয়ের কোনো প্রকার হয় না, ঠিক আছে, কোনো প্রকার হয় না। এখন আমার কথাটা একটু অন্যরকম মনে হতে পারে আপনার, কোনোভাবে যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল সাবমিট করতে পারেন তখন সেটা আপনার ব্যাকলিংকস, সেটাই অফ পেজ। এখন দেখেন এই ইউআরএলের সাবমিট করার বিভিন্ন অবস্থান আছে। মনে করেন কোনো ওয়েবসাইটে গেলেন, গিয়ে প্রোফাইল ক্রিয়েট করলেন, প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে যদি কোনো ব্যাকলিংকস করেন সেটাকে বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস। তার মানে দেখেন ওখানে ইউআরএল দিয়েছেন। মনে করেন আর্টিকেল সাবমিশনের মাধ্যমে কোনো ব্যাকলিংকস করেছেন, সেটাকে বলা হচ্ছে আর্টিকেল সাবমিশন। তার মানে ব্যাপারটা হলো একই, কোনোভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল যদি অন্য কোনো ওয়েবসাইটে সাবমিট করতে পারেন সেটাকে বলা হচ্ছে আপনার অফ পেজ এসইও